মুম্বাইয়ের কাছে পালঘর থেকে 10 বছরের কাজল নিরুদ্দেশ হয়ে গেছে। তার মা বাবা অনিতা আর সুনীল চৌধুরী মিসিং কমপ্লেন দায়ের করে। পালঘর পুলিশ তাদের সার্চ অপারেশনে কোনো রকম ঢিলেমি দেয়নি। আর 1 সপ্তাহ পরে তারা একটি আশ্চর্যজনক খবর পায়। সেটা হলো কাজলের বাবা সুনীল 1.5 বছর আগেই মারা গেছে। তাহলে এই ব্যক্তি কে ছিল যে মিসিং কমপ্লেন লিখিয়েছিল? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। তাহলে এটা কে? ও তো রাশিদ শেখ, এই গ্রামেই থাকে। আরে অনিতা, এ কি বাচ্চার আসল মা নাকি অন্য কেউ? যদি ওরা কাজলকে পেয়ে যায়? ওকে পুলিশ কোনোদিনই খুঁজে পাবে না। আর হ্যাঁ, তুমি তোমার নাটক চালিয়ে যাবে, সব সময় যেন চোখে জল থাকে। একবার যদি কান্না থামিয়েছ, পুরো ব্যাপারটা ভেস্তে যাবে। কাজলের উধাও হওয়ার পিছনে কি রহস্য ছিল? এ কেমন খেলা হচ্ছিল? যে ব্যক্তি নিজেকে কাজলের বাবা সুনীল চৌধুরী বলে পরিচয় দিয়েছিল সে আসলে ছিল রাশিদ শেখ। তাহলে নিজেকে কাজলের মা বলে পরিচয় দেওয়া অনিতা চৌধুরীও কি অন্য কেউ ছিল? ওই হলো অনিতা চৌধুরী, কাজল আর পিঙ্কির মা। কি বলছো যাদব? স্যার, এই সুনীল চৌধুরী এ আসলে রাশিদ শেখ, যে এখন অনিতার সঙ্গে থাকে। আর আসল সুনীল তো প্রায় 1.5 বছর আগেই মারা গেছে। খবরটা পাকা? আমাদের সঙ্গেই এই গ্রামের একজন লোক রয়েছে, মিথিলেশ শর্মা, ওই বলল। ওর কাছে এই চৌধুরী পরিবারের পুরো খবর নাও। এই বাচ্চা মেয়েটা কাজল, ওর জীবনের কিন্তু ঝুঁকি থাকতে পারে। ইয়েস স্যার। হ্যালো, অনিতা দেবী, তিলকবাগ থানা থেকে আমি কনস্টেবল কামলে বলছি। আমার মেয়েকে পাওয়া গেছে? আপনাকে একবার থানায় আসতে হবে। কাজলের কোনো খবর? ঠিক আছে, আপনি থানায় আসুন। কাজলের ব্যাপারে স্যারই আপনাকে সব বলবেন। স্যার, এই যে সুনীল ছিল, ও এই গ্রামে ওর বড়দা হেমন্ত ও বৌদি গীতার সাথে থাকতো। কি করে মরলো? আত্মহত্যা স্যার। সুনীল, 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 অনিতা তাড়াতাড়ি এখানে এসো। সুনীল, তোমার কি হয়েছে? সুনীল, এ কি হলো? সুনীল, এটা কি হয়েছে বলবে তো? এসব কি করে হলো গীতা? আমি কিচ্ছু জানি না গো। বাথরুম থেকে বাইরে এলো আর মাটিতে পড়ে কেমন করতে লাগলো। আমিও কিছু জানি না বড়দা। তুমি জানো না? এটা হতেই পারে না। তুমি খুব ভালো করে জানো ও কেন ফিনাইল খেয়েছে। তুমি ওকে বাধ্য করেছো। এসব আপনি কি বলছেন বড়দা? ও যদি ফিনাইল খেয়ে থাকে তো এতে আমার কি দোষ? দোষ? আই এম সরি, অনেক দেরি হয়ে গেছে। আমরা ওকে বাঁচাতে পারি। আত্মহত্যার কারণ? কারণ তো ওটাই স্যার, শেখ, রাশিদ শেখ। গ্রাম এমন জায়গা না যেখানে হাওয়াও যদি গাছের পাতার সাথে প্রেম করে সেই খবরটাও ছড়িয়ে পড়ে। আর এখানে তো দুজন জলজ্যান্ত মানুষ প্রেম করছিল। এই অনিতার কুকীর্তি সুনীলের অনুপস্থিতিতে শুরু হয়েছিল। আর সুনীল সেই সময় কোথায় থাকতো? মুম্বাইতে। ওখানে ও কোনো ভেলপুরি টেলপুরির দোকান দিত। এই যে পিঙ্কি আছে না, ওর ছোট মেয়ে, এর জন্ম হওয়ার আগে সুনীল অনিতা আর কাজলকে নিয়ে মুম্বাইতে গিয়েছিল। এটা কবেকার কথা? এই ধরুন 6-7 বছর আগে। কিন্তু তখন ওর ইনকাম এত ছিল না যে বউ বাচ্চাকে সাথে রাখতে পারে। মানে অনিতা আর কাজল
এর আগেও মুম্বাইতে এসে থেকেছিল? হ্যাঁ স্যার। তারপর সুনীল অনিতা আর কাজলকে গ্রামে পাঠিয়ে দেয়, আর এখানে এসে অনিতা আর রাশিদের সাথে চক্কর শুরু হয়। আর তারপর পিঙ্কির জন্মের পর সুনীল ওদের সম্পর্কের কথা জানতে পারে। আচ্ছা, সুনীলের দাদা হেমন্ত আর ওনার স্ত্রী গীতা এই গ্রামে এখন আর কেন থাকেন না? আর ওর বোন নন্দিনী কোথায়? ওনারা সবাই এখন মুরাদাবাদে থাকেন। কেন গেছেন আমি জানি না, কিন্তু ওনারা অনিতা আর ওর বাচ্চাদেরকেই এই গ্রামেই ছেড়ে গিয়েছিলেন স্যার। তারপর থেকে অনিতা আর রাশিদের সম্পর্ক খোলামেলা হয়ে গিয়েছিল। আর এখন এই 2 মাস আগে অনিতা, ওর 2 মেয়ে আর রাশিদ গ্রামের থেকে উধাও হয়ে যায় একসাথে। রাশিদের পরিবার আছে? হ্যাঁ স্যার, আছে তো। বউ আছে, ফারিদা, একটা বাচ্চাও আছে। ও জানে এসবের ব্যাপারে? ফারিদা রাশিদের চক্করের ব্যাপারে হয়তো জানতো, কিন্তু আমাদের মধ্যে কেউ জানতো না যে এরা পালিয়ে কোথায় গেল। এখন জানতে পারলাম, মুম্বাইতে। হ্যাঁ বাবু, এ রাশিদ আমার বর। ইনি এখন পালগড়ে থাকেন, মুম্বাইয়ের কাছে। তাতে আমাদের কি যায় আসে? ও যখন এখানে ছিল তখন অনিতারই ছিল। আপনি জানতেন অনিতার ব্যাপারে? বদনাম কখনো লুকোনো যায় না। ওদের ব্যাপারটা গ্রামের সবাই জানতো, কিন্তু কী বা করার ছিল। অনিতার স্বামী তো আত্মহত্যাই করে ফেলল, কিন্তু আমি তো এর জন্য বেঁচে আছি। আসলে আমি রোজ একটু একটু করে মরি কষ্টে। আপনি কখনো কথা বলেছেন অনিতার সঙ্গে, বা ঝগড়া? যখন নিজের ঘরের লোকই ঠিক না, তখন অন্য লোককে বলে কি লাভ? অনিতার জায়গায় তো অন্য কেউ হতে পারত। কিছু খবর পেলেন আমার কাজলের? আমরা অনেক কিছুই জানতে পেরেছি অনিতা দেবী, কিন্তু এখনো অনেক কিছু আছে যেটা আপনি আমাদের বলবেন, যাতে এই সমস্ত সূত্রগুলো একসাথে জুড়ে যাবে। আপনি মুম্বাইয়ে কবে প্রথম এসেছিলেন? 7 বছর আগে এসেছিলাম প্রথমবার। আচ্ছা, কাজল কোথায় অনিতা দেবী? সেটাই তো আমি আপনার থেকে জানতে চাইছি। 8 দিন হয়ে গেল আমার মেয়েটা। তোমার বাচ্চা হারিয়ে যায়নি। তুমি তোমার মেয়েকে নিজেই কোথাও লুকিয়েছো। কোথায় সে? না স্যার, আপনি এ কি বলছেন? অ্যাক্টিং করো না, আর তোমার এই চোখের জলটাকে বাঁচিয়ে রেখো। এরপরে অনেক সুযোগ পাবে অ্যাক্টিং করার আর এই চোখের জল ফেলার। আপাতত আমি যেটা জিজ্ঞাসা করছি তার সোজা সাপটা আর সত্যি জবাব দাও। কাজল কোথায়? স্যার, কাজল সত্যি হারিয়ে গেছে। আমি জানি না ও কোথায়। আর আপনি কি বলছেন? আমি সত্যি মিথ্যে। বলছি। তুমি আমাদের বলেছিলে যে তুমি 2 মাস আগে এখানে এসেছিলে, আর সেও প্রথমবার। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে প্রথমবার এসেছি। আবার মিথ্যে। তুমি তোমার 2 মেয়ের সাথে নয়, শুধু কাজলকে নিয়ে এসেছিলে, আর তাও তোমার দ্বিতীয় মেয়ে পিঙ্কির জন্মের আগে। হ্যাঁ, সে তো ঘুরতে এসেছিলাম, থাকতে না। তখন কোথায় ছিলে? এখানেই, পালঘরে। কার সাথে? কার সাথে মানে? আমার স্বামী সুনীলের সঙ্গে এসেছিলাম, ওর সঙ্গে থাকতাম। সত্যি? আপনি এরম করে কেন বলছেন স্যার? কি হলো স্যার? আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? কিছু কিছু জানা গেছে, এরপর যা বলবার স্যারই বলবেন। কি হয়েছে স্যার? কেউ কিছু বলছেন না কেন? আমাদেরও কেউ কিছু বলছে না, এই জন্য আবার জিজ্ঞাসা করছি। নাম কি বলেছিলিস তোর? সুনীল চৌধুরী স্যার। সুনীল চৌধুরী। তুমি তো বলেছিলে ফতেপুরে তোমার কোনো আত্মীয় স্বজন থাকে না। আসলে আত্মীয় আছে স্যার, কিন্তু ফতেপুরে কেউ নেই। কোথায় থাকে? স্যার, ওদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক নেই। কে কে আছে? আমার দাদা আছেন হেমন্ত, আর আমার বৌদি আছে, নাম গীতা। ওদের 2 বাচ্চা আছে, ঋষভ আর গায়ত্রী। এক বোনও আছে, নন্দিনী। ওর নিকা হয়ে গেছে। নিকা? বিয়ে মানে 7 পাক। 7 পাক? সুনীল চৌধুরী এখানে তো পাকের পর পাক আসছে। তুমি ইলেকট্রিক শপে কার সাথে কাজ করো? সুনীলের সাথে স্যার। ওই অনিতার স্বামী? হ্যাঁ। ওর নাম কি সুনীল? পুরো নামটা কি? সুনীল চৌধুরী। হুম? সুনীল চৌধুরী। সুনীল চৌধুরী 1, সুনীল চৌধুরী 2, সুনীল চৌধুরী 3। আর এরপরে আর হাত দিয়ে নয়, হাতুড়ি দিয়ে ভাঙবো, আর তোর মুখে একটাও দাঁত থাকবে না। না না স্যার। তাহলে শেষবার জিজ্ঞাসা করছি, অনিতার স্বামীর নাম কি যে তোর সাথে ওই ইলেকট্রিক শপে কাজ করে? স্যার, ও সুনীল চৌধুরী না, ওর নাম হলো রাশিদ শেখ।
সুনীল চৌধুরী তুমি ভুলে গেছো। ফতেপুরে তোমার একজন আত্মীয় আছে, ইনি। এর সাথে কথা হয় নাকি? এই রশিদ শেখ, কাজল কোথায়? স্যার আমি মানছি যে আমি সুনীল নয় রাশিদ, কিন্তু আমি সত্যি জানি না কাজল কোথায়। ও সত্যি কোথাও হারিয়ে গেছে স্যার। রাশিদ আমার খুব পুরনো বন্ধু। ও অনিতার সাথে সংসার করতে চাইছিল, তাই আমি ওর জন্য এখানে একটা চাকরি খুঁজে দিই, আর তারপরে ওরা এখানেই চলে আসে। ওরা দুজন কাজলের সাথে কি করেছে বল। না না স্যার, কিচ্ছু করেনি। কাজল হারিয়ে গেছে, রাশিদ সত্যি বলছে। নিজেকে সুনীল নামে পরিচয় দেওয়া মিথ্যুক রশিদ শেখ সত্যি কথা বলছে? স্যার, ও এখানে মুম্বাইতে নিজেকে সুনীল বলে পরিচয় দেয়, তার কারণ হলো অনিতা এরকমটা চায়, তাই জন্য। তাহলে কোন সুনীল চৌধুরীর সাথে তুমি প্রথমবার মুম্বাই এসেছিলে? কি বলছেন ঠিক বুঝলাম না স্যার। মানে আসল সুনীল চৌধুরী নয় রশিদ শেখের সাথে, যাকে তুমি মুম্বাই নিয়ে এসে রশিদ শেখ থেকে সুনীল চৌধুরী বানিয়েছ। নাম্বার 1 না নাম্বার 2? অনিতা, তোমরা দুজনে মিলে নিশ্চয়ই কাজলের সাথে কিছু করেছো। সত্যি করে বলো, তোমরা দুজনে মিলে ওর সাথে কি করেছো? কাজল সত্যি হারিয়ে গেছে সাহেব। হ্যাঁ আমি মিথ্যে বলেছি। হ্যাঁ আমি বলেছি রাশিদই সুনীল, কিন্তু কাজলের ব্যাপারে আমি কোনো মিথ্যে বলিনি সাহেব। সত্যি বলছি আমি। প্রেমের ওপর কার জোর চলে স্যার? আমি অনিতাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার বউ ফারিদার সাথে ভালোবাসা তো দূরের কথা স্যার, ভালো করে কথা বলতেও ইচ্ছে করতো না আমার। আর তোমাদের এই প্রেমের জ্বালায় জ্বলে সুনীল চৌধুরী মরে গেল কেন? ও অনিতাকে ছাড়তে চাইছিল না। ও সব সময় অনিতাকে বিরক্ত করতো স্যার। এত বিরক্ত করছিল যে এই বিরক্তিকে দূর করার জন্য সুনীলকে মেরে নিজেই সুনীল চৌধুরী হয়ে গেলে। এখানে এসে পালঘরে থাকতে শুরু করলে, আর তারপর কাজলের হারিয়ে যাওয়ার ড্রামা শুরু করলে। না না স্যার, আমি নিজের নাম সুনীল এই কারণেই রেখেছি যাতে কাজল আর পিঙ্কির পরিচয়পত্রে বাবার নাম না পাল্টাতে হয়। আমি সেটাই করেছি স্যার, যেটা অনিতা চেয়েছিল। রাশিদকে সুনীল বানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কাজল আর পিঙ্কিকে আমি স্কুলে ভর্তি করতে চাইছিলাম, আর ওদের বার্থ সার্টিফিকেটে সুনীলের নাম লেখা। এবার হঠাৎ করে যদি রাশিদের নাম আসতো তাহলে অনেক প্রশ্ন উঠতো, আর আমি ওকে বিয়ে করতে গেলেও সেই একই সমস্যা। সেই জন্য আমার কথাতেই রাশিদ সুনীল হয়েছিল স্যার। স্যার আমরা যা করেছি শুধু কাজল আর পিঙ্কির ভালোর জন্য করেছি। স্যার, ওর ভোটার আইডি কার্ডের নাম রাশিদ শেখই আছে। আমরা এই মিথ্যেটা কাজল আর পিঙ্কির জন্যই বলেছিলাম। স্যার, আমাদের মেয়ে কাজলের কোনো খোঁজ পেলেন? কি বললে? আমাদের মেয়ে কাজল? ও তোমার কেউ হয় না, কারণ ও তোমার মেয়ে নয়। ও যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে তোমার রাস্তার কাটা। না 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 স্যার, আমায় বিশ্বাস করুন, আমি অতটাও খারাপ লোক নই স্যার। দুটো মেয়েকেই আমার নিজের মেয়ে মনে করে আমি বড় করছিলাম স্যার। হাত জোর করে বলছি স্যার, আমার কাজলকে খুঁজে ওকে ফিরিয়ে দিন। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না স্যার, দয়া করুন। আমার কাজল খুব সরল আর সাদাসিধে স্যার, ওর সাথে যেন কিছু খারাপ না হয় স্যার, দয়া করুন। সুনীলের দাদা হেমন্ত ও তার বোন নন্দিনী কোথায় থাকে? আমি শুধু এইটুকু জানি যে ওরা মুরাদাবাদে থাকে, কিন্তু ঠিকানা আমি জানি না। ওরাই তখন সব সম্পর্ক শেষ করে দেয়, আর আমি ওদের সাথে। কিন্তু কাজল ওদের কাছে কখনো যাবে না স্যার। কোথায় থাকে? আমি শুধু এইটুকু জানি যে ওরা মুরাদাবাদে থাকে, কিন্তু ঠিকানা আমি জানি না। ওরাই তখন সব সম্পর্ক শেষ করে দেয়, আর আমি ওদের সাথে। কিন্তু কাজল ওদের কাছে কখনো যাবে না স্যার। মিথ্যের সম্পূর্ণ পর্দা সরে গিয়েছিল, কিন্তু কাজলের নিরুদ্দেশ হওয়ার সত্যতা এখনো পর্যন্ত সামনে আসেনি। কাজলের মা অনিতা আর তার প্রেমিক রাশিদ পুলিশের সামনে একটা মিথ্যের জাল বুনেছিল, কিন্তু মিথ্যের এই জালে ভালো মাছ কখনোই ধরা পড়ে না, জাল ছিঁড়েই যায়। পুলিশের সন্দেহ ছিল যে রাশিদ আর অনিতাই কাজলকে উধাও করে দিয়েছে, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ এখনো তাদের হাতে আসেনি। কাজলের বয়স মাত্র 10 বছর। সে 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ। এটা অনুমান করা যায় যে সে একলা কোথাও যায়নি। তাহলে সে কোথায় গেল?
স্যার সুনীলের দাদা হেমন্ত আর ওর বোন নন্দিনীকে এখনো ট্রেস করতে পারিনি। ওদের খুঁজে বার করতেই হবে যাদব। হতে পারে কাজল ওদের কাছেই গেছে, আর এটাও হতে পারে রশিদ আর অনিতা এই দুজনে মিলে বাচ্চাটার সাথে কিছু করেছে। স্যার, আমি সুনীল চৌধুরীর ডেথ রিপোর্ট দেখেছি, সুইসাইড কেস ছিল। ইনভেস্টিগেশন হয়েছিল, আর এটা খোঁজ নেওয়া হয়েছিল কি যে ওর মৃত্যুর পিছনে রশিদ আর অনিতার কোনো হাত ছিল কিনা? স্যার, কেস তো পরের দিনই ক্লোজড হয়ে গিয়েছিল। সুনীল চৌধুরীর বড় বৌদির স্টেটমেন্ট আছে রেকর্ডে। স্টেটমেন্ট অনুযায়ী সুনীল বাথরুমের ভেতরে গিয়ে ফিনাইল খেয়েছিল, তারপর উনি দেখলেন যে ও বেরিয়ে এলো আর পড়ে গেল। তবুও ইনভেস্টিগেশন তো হওয়া উচিত। হ্যাঁ স্যার, কিন্তু হয়নি তো। স্যার, অনিতার রাশিদের ফোন রেকর্ড চেক হয়েছে, তাতে কিচ্ছু পাওয়া যায়নি। স্যার, আপনার এই দুই হিরো রাশিদ আর গিরিশ দুজনের পেছনে আমি আমার খাস দুটো বেড়াল লাগিয়ে দিয়েছি, এখনো ওরা কেউ মেয়াও মেয়াও করেনি। স্যার, আমি ওখানকার মহিলাদের সাথেও কথা বলেছি, তবে কারোরই মনে হয়নি যে রশিদ আর অনিতার এতে হাত থাকতে পারে। তাহলে কি সত্যিই কাজলকে অপহরণ করা হয়েছে? কোনো গ্যাং, কোনো বদমাইশ হয়তো ওকে তুলে নিয়ে গেছে। কামলে আশেপাশে স্টেটেও কাজলের ইনফরমেশন পাঠিয়ে দাও, আর আমাদের পুরো নেটওয়ার্ককে রেড অ্যালার্টে রাখো। এই বাচ্চাটার কোনো ক্ষতি যেন না হয়। হ্যাঁ স্যার। আমি তোকে বলেছিলাম না যে কোনো পার্সেল আমার চেকপোস্ট এড়িয়ে যেতে পারবে না। কোনো খবর আছে নাকি? খবর তো সেটাই হয় যেটা পাকা খবর, কিন্তু পাখি উঠতে উঠতে এক আধটা খবর দিয়েই যায় শাকিল মিয়া। কোন ট্রেন? কোনো নাম টাইম কিছু জানা আছে? সেটা তো জানি না, কিন্তু এটা শুনেছি যে 7-8টা মাল যাচ্ছে, যেগুলো যোধপুরে ডেলিভারি হবে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, মুম্বাই থেকে আসার সবকটা ট্রেনকে তল্লাশি করা হোক। পুরো ফোর্স লাগিয়ে দেবো, চিন্তা করবেন না। শুধু একটু ডিটেলস পেলে আর একটু সুবিধে হতো। আপাতত এইটুকু ইনফরমেশন আছে যে বাচ্চাটার নাম কাজল চৌধুরী, আর ওর বয়স 10 বছর, আর ওর সাথে 7 থেকে 8টা বাচ্চা আরো ট্রাফিক হচ্ছে। ওকে ইন্সপেক্টর, যোধপুর স্টেশনেই ধরে ফেলবো ওদেরকে। কাজলের সন্ধান করতে গিয়ে পুলিশের র্যাডারে এমন একটি ট্রাফিকিং নেটওয়ার্ক সামনে এলো যেখানে নাবালিকা মেয়েদের যোধপুর পাঠানো হচ্ছিল। মুম্বাই থেকে যোধপুরে আসা প্রত্যেকটি ট্রেনেই সম্পূর্ণ তল্লাশি চালানো হচ্ছিল ভালোভাবে। আমরা সমস্ত কোচ আর ট্রেনগুলোকে ডাবল স্ক্যান করেছি, কিন্তু বাচ্চাগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। হতে পারে আমাদের নেটওয়ার্ক দুর্বল ছিল, আর এটাও হতে পারে যে ইনফরমেশন মাঝখানে কোথাও লিক হয়ে গেছে। এনিওয়ে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। কামলে, এই রশিদ আর অনিতার উপর নজরদারি বাড়িয়ে দাও। খোঁজ নাও এরা কোনো ট্রাফিকিং গ্রুপের সঙ্গে যুক্ত নয় তো। কিন্তু স্যার, এই তো অনিতা নিজের বাচ্চা। হ্যাঁ তো, এই রাশিদের পক্ষে অনিতার ব্রেন ওয়াশ করা কোনো মুশকিল কাজ নয়। আমরা এর আগেও অনেক কেসে দেখেছি যে লোকেরা নিজের সন্তানকেও নিজের হাতে মেরেছে, আর এই বিক্রি করা তো পুরোপুরি সম্ভব। বুঝেছি স্যার। হ্যাঁ স্যার, আমি এখানেও লোকেদের কাজে লাগিয়ে দিয়েছি।
কিন্তু এখনো পর্যন্ত রাশিদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি পাওয়া যায়নি। পুলিশ সম্পূর্ণ কোমর বেঁধে নেমে পড়েছিল যে বাই হুক অর বাই ক্রুক 10 বছরের উধাও হওয়া মেয়ে কাজলকে তারা খুঁজে বের করবেই। কিন্তু তবুও এই কেসটা 1 ইঞ্চিও এগোতে পারল না। পুলিশ মৃত সুনীল চৌধুরীর বোন নন্দিনী চৌধুরীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছিল, কিন্তু এখনো কাজলের কোনো খবর নেই। এবার এই কেসটার একটা নতুন দিক খুলে গেল। স্যার এ ওই ফতেপুরের মেয়েটা যার দাদা সুনীল বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। ঠিক আছে, অ্যাড্রেসটা এসএমএস কর। মনে হচ্ছে নন্দিনী ঠাকুরকে পাওয়া গেছে। বলুন কাজল, এ তো আমার স্বর্গীয় দাদা সুনীলের মেয়ে। কি হয়েছে ওর? ও কি এখানে এসছে? এখানে না তো, একবার ও আমাদের বলতে তো পারতো, আমরা নিজেরাই ওকে এখানে নিয়ে আসতাম। যদিও ওখানে থাকতেই না চায়, তাহলে আমরা তো ছিলাম, আমি ওর নিজের পিসি। মেয়েটা 10 দিন ধরে নিখোঁজ, আমরা ওর খোঁজ করছি। আচ্ছা, ওই মহিলা ওর কোনো ক্ষতি করেনি তো? মহিলা মানে আপনার বৌদি অনিতা চৌধুরী? আমি ওকে বৌদি বলে কখনোই ভাবিনি। বলতে গেলে তো দাদার মৃত্যুর জন্য ওই দায়ী। ওর জন্যই তো আমার দাদা আত্মহত্যা করেছিল। ওই অনিতা কাজলের খেয়াল কি রাখবে? রাশিদকে ছেড়ে আসানোর সময় কোথায়? বাচ্চারা যতটা শুনিলে ততটাই তো অনিতারও হবে। শুধু কাজল আমার দাদার সন্তান, পিঙ্কি নয়। পিঙ্কি আমার দাদার নয়। দাদার নয় মানে? রাশিদের? আমার দাদার নয় সেটা জানি, ও রাশিদের না অন্য কারোর সেটা আমি জানি না। আর এই পিঙ্কির জন্মটাই আমার দাদার মৃত্যুর কারণ। আপনারা যদি আর কিছু জানতে চান তাহলে আমার বড়দা হেমন্তর সাথে কথা বলুন। বড় বৌদি, বড়দা কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, কিন্তু কি হয়েছে? কাজল এখানে এসেছে? কাজল নিখোঁজ? আগে হ্যাঁ, 13 জুলাই থেকে নিখোঁজ। প্রথমে আমার ভাইটাকে খেয়েছে, তারপর তার মেয়েটাকে। স্যার স্যার আমার সন্দেহ রয়েছে, ওই অনিতা আর রশিদ মিলে কাজলকে খুন করেনি তো, যাতে ওরা দুজন আমার ভাইয়ের শেষ স্মৃতিটাও মুছে দিতে পারে আর ওই অবৈধ বাচ্চাটাকে নিয়ে সারা জীবন শান্তিতে কাটাতে পারে। আপনারা এটা কি করে বুঝলেন যে পিঙ্কি সুনীলের মেয়ে নয়? পিঙ্কি যখন অনিতার পেটে ছিল তখন তো আমার ভাই ফতেপুরে ছিলই না। একবার জিজ্ঞেস তো করে নে। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? ও 4 মাসের গর্ভবতী, আর আমি তো 8 মাস পর ফতেপুরে ফিরলাম। শোন ভাই, কথাটা যদি ছড়িয়ে যায় তবে সব থেকে বেশি বদনাম তোরই হবে, আর আমাদেরও। সেই জন্যই তো দাদা মুখে তালা মেরে বসে আছি। আমি কি বলছি শোন, অনিতাকে বল ওই লোকটার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিক চিরকালের জন্য, আর ব্যাস এসব ওকে শেষ করতে বল। অনিতা, আমার মাথা গরম করাস না। যেটা বলেছি তুই সেটা কর। ওই জানোয়ারটার সাথে তুই সব সম্পর্ক ভেঙে দে, বুঝেছিস? তারপর তোর এই অবৈধ সন্তানকে আমি মেনে নেব, আর এতেই সবার ভালো, বুঝেছিস? আমার কথা কানে ঢুকছে নাকি? কথা দে আমায়, কথা দে আমায়, ওর সাথে সব সম্পর্ক ভেঙে দিবি, কথা দে। ওর প্রেমিককেও ছাড়বে কি করে? রাশিদের সঙ্গে ওর মেলামেশা আরো বেড়ে গেল। সারা গ্রামে রটে গেছিল যে পিঙ্কি আসলে ওই রাশিদের মেয়ে। চতুর্দিকে বদনাম রটেছিল। সুনীল এসব সহ্য করতে পারেনি, তাই ফিনাইল খেয়ে নিয়েছিল। স্যার, কাজল আমার ভাই সুনীলের একমাত্র স্মৃতি, ওকেও এরা সরিয়ে দিয়েছে। এটা কি হতে পারে যে কাজল নিজে থেকেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে? এটা এটা আমি কি করে বলবো? একটু ভেবে বলুন। অন্য কোনো আত্মীয়, বন্ধু? সঞ্জয়কে জিজ্ঞেস করেছেন? সঞ্জয়? কে সঞ্জয়? সঞ্জয় চৌধুরী, আমার কাকার ছেলে, মুম্বাইতে থাকে। আগে সুনীল ওখানেই থাকতো। এই আপনার কাকার ছেলে সঞ্জয় চৌধুরী মুম্বাইতে কোথায় থাকে? কোনো বান্দার নামের জায়গায়। বান্দের?
বান্দ্রা। বান্দ্রা না, বান্দর বান্দর। ভাইন্দার। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ফোন নম্বর নিশ্চয়ই আছে আপনাদের কাছে। হ্যালো, বিদ্যা, হেমন্ত বলছি মুরাদাবাদ থেকে। প্রণাম নেবেন দাদা। সঞ্জয় আছে বাড়িতে? আগে না দাদা, ও তো দোকানে আছে। একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমাকে। সুনীলের মেয়ে আমাদের কাজল তোমাদের ওখানে আছে কি? হ্যাঁ দাদা, কাজল তো এখানেই আছে। হ্যাঁ দাদা, কাজল তো এখানেই আছে। পালঘর থেকে ফতেপুর, ফতেপুর থেকে মুরাদাবাদ, আর তার মাঝে যোধপুরেও বহু চেষ্টা করার পর নিরুদ্দেশ কাজলকে শেষ পর্যন্ত মুম্বাইয়ের ভয়ন্দর এলাকা থেকে পাওয়া যায়, আর তাও তার বাবা সুনীলের খুড়তুতো ভাই সঞ্জয় চৌধুরীর বাড়ি থেকে। এবার প্রশ্ন হলো, কাজল সেখানে পৌঁছলো কিভাবে? এই কেস এখনো শেষ হয়নি। আরেকটি নতুন দিক, আরো একটি নতুন টুইস্ট এখনো বাকি আছে। তুমি ভাবতেও পারছো না যে তোমাকে সুস্থভাবে দেখে কত আনন্দ হচ্ছে আমার। আঙ্কেল, আমি কাকিমা আর সঞ্জয় কাকুর সাথেই থাকতে চাই। আমি মায়ের কাছে ফিরে যেতে চাই না। কিন্তু তুমি এই পালঘর থেকে সঞ্জয় কাকুর বাড়িতে কিভাবে গেলে? নিজে নিজে? না আঙ্কেল। সেদিন তোমার বান্ধবীদের সাথে তুমি খেলছিলে না? তারপরে কি হলো? আঙ্কেল, কটা বাজে? বাবু 4:30 বাজে। অশ্বিনী, 4:30। আবার টিউশন ক্লাস দেরি হয়ে যাবে, আবার বকাবকি করবে। চল চল, টাটা। আরে কাজল, শোন। কি হয়েছে মা? আমার সঙ্গে আয়। বলো না মা, কি হয়েছে? ওই তোর বাবা বলছিল তোর জন্য নতুন জামা কাপড় কিনতে যাবে, তাই তোকে নিতে আসবে। ও আমার বাবা নয়, আমি ওকে কখনো বাবা বলবো না। আঙ্কেল, ওই রাশিদ খুব খারাপ লোক। কেন? কেন খারাপ মা? কারণ ও আমার বাবা নয়। আমার বাবা ভালো ছিলেন। রাশিদ আমাকে মারতো, আমি কিছু না করলেও আমাকে মারতো। মা ওনাকে বাধা দিত না? মা ওর মতোই হয়ে গেছিল। আমার তো মাকে মা বলতেই ইচ্ছা করে না। এখন ও শুধু পিঙ্কির মা। তারপর কি হলো? এই রাশিদ তোমাকে ওখানে নিতে এসেছিল? গিরিশ কাকু এসেছিল। সুনীল কোথায়? ও বড়িওয়ালি পৌঁছে গেছে, আমি কাজলকে নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, কাজল তুই গিরিশ কাকুর সঙ্গে যা। যা। আচ্ছা শোন না মা, বলো গিরিশ কাকু। আমার না খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আমি তোর সাথে বড়িওয়ালি যেতে পারবো না। আমাকে এখান থেকে ফিরে যেতে হবে, বুঝলি তো? তাই আমি এখানেই নেমে যাচ্ছি, তুই একাই চলে যা। আর বড়িওয়ালিতে তোর বাবা ওখানে থাকবে, কেমন? এটা রেখে দে। নমস্কার, আপনি কোথায় যাচ্ছেন? কেন? ও হলো আমার ভাইজি কাজল। আসলে ওর বাবা মানে আমার দাদা সুনীল বড়িবেলিতে ওর জন্য ওয়েট করছে, তো ওর একটু খেয়াল রাখবেন প্লিজ। বড়িবেলি এসে গেলে ওকে একটু নামিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।
চল মা কাজল, বাই। সোনা, নাম কি তোমার? কাজল। দেখো, তোমার বাবা তো এখনো এলো না। ওনার ফোন নাম্বার মনে আছে? না, আমি তো ওনার ফোন নাম্বার জানি না। মায়ের ফোন নাম্বার মনে আছে? আচ্ছা, ওই কাকার ফোন নাম্বার মনে আছে যে তোমাকে ছাড়তে এসেছিল? রাশিদ, যাকে মা জোর করে বাবা বলতে বলতো, ও তো ওখানে যায়নি। সোনা, আমার তো ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, তোকে আবার আমি পালঘরের ট্রেনে তুলে দিচ্ছি। তুই ওখান থেকে একা বাড়ি ফিরতে পারবি তো? আমার বাড়ির রাস্তাটা কোন দিকে ঠিক চিনি না। চিনিস না? আপনি আমাকে বাইন্দার ছেড়ে দেবেন? চল সোনা, এবার যাই। আমি টিকিট নিয়ে নিয়েছি। কাজল, এবার এখান থেকে এই আন্টি তোকে নিয়ে যাবে। ওই আন্টিটা খুব ভালো ছিল। উনি অন্য আন্টির সাথে আমার দেখা করান, যিনি আমার বাইন্দা নিয়ে যান। এই যে এটাই হলো আমার সঞ্জয় কাকুর বাড়ি। ঠিক আছে, তুমি গিয়ে দেখো বাড়িতে কেউ আছে কিনা। আমি এখানেই অপেক্ষা করছি। বিদ্যা কাকি। আরে তুই তো সুনীলদার বড় মেয়ে কাজল না? তোর মা অনিতা কোথায়? থ্যাংক ইউ আন্টি, পেয়ে গেছি এই বাড়িটাই। বাই বাই। হ্যাঁ বিদ্যা, বলো। শোনো না, কাজল এসেছে নিজে নিজে। নিজে নিজে মানে? একা। কি বলছো কি তুমি? ও তো ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ফতেপুরে থাকে অনিতা বৌদির সঙ্গে। না না, 2 মাস আগে ওরা পালঘরে চলে এসেছে। ঠিক আছে, আমি বাড়ি আসছি এক্ষুনি। আর শোনো, কাজলকে কিছু খাইয়ে দিও। আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার। অনিতা বৌদি আসলে কাজলকে ঘাট থেকে নামাতে চাইছিল, আর তাই হয়তো ওকে একলা ট্রেনে তুলে দিয়েছিল। ভেবেছিল কোথাও নিশ্চয়ই হারিয়ে টারিয়ে যাবে, কিন্তু ভগবানের লীলা দেখুন স্যার, সোজা ওর কাকার বাড়িতেই পৌঁছে দিলেন। এখন থেকে এই মেয়েটা আমাদেরই মেয়ে স্যার, এর কোনো ক্ষতি আমরা হতে দেব না। কাজল মা, তুমি সঞ্জয় কাকুর বাড়িতে পৌঁছলে কিভাবে? তুমি তো ওর বাড়িতে অনেকদিন আগে গিয়েছিলে, তখন তো আরো ছোট ছিলে। মনে কি করে থাকলো? আমার বাবা সুনীল চৌধুরী আমাকে ঘুরতে নিয়ে যেত। ওই জায়গাটা পুরো আমার মনে আছে, এক একটা ঘর, দোকান, সব। খুব মজা হতো। বাবা আমাকে আইসক্রিম কিনে দিত, আরো কত কি, আর সব কটা জায়গার নাম বলতো। তাই আমার বাইন্দার মনে আছে। আর আমরা তোমায় কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু ভালো হয়েছে তুমি সোজা এমন জায়গায় পৌঁছলে, এমন লোকেদের মাঝে যারা তোমাকে খুব ভালোবাসে। চল যা, ওখানে গিয়ে দাঁড়া। বারবার আমাদের কেন ডাকছেন স্যার? কি হয়েছে স্যার? আমার কাজলকে পাওয়া গেল? তোমরা তো এটাই চেয়েছিলে
যে তোমাদের কাজলকে কেউ কোনোদিন খুঁজে না পাক, হারিয়ে যাক এই শহরে, তাই না? আপনি এরকম কেন বলছেন? ও আমার মেয়ে, আমার নিজের মেয়ে। তোমার নিজের মেয়ে? যে বাচ্চাটাকে তুমি 9 মাস গর্ভে ধরেছিলে তাকে গিরিশের সাথে এমনি পাঠিয়ে দিলে? তোমার মধ্যে মানবিকতা আছে না নেই? স্যার স্যার তুই নিয়ে গেছিলিস, তুই নিয়ে গেছিলিস, তুই না গেছিলিস, হ্যাঁ? তুই নিয়ে গেছিলিস, হ্যাঁ? আর তুই 10 বছরের বাচ্চাকে আস্থা করে ফেলে দিয়েছিলিস, তার আত্মহত্যা চেয়েছিলিস। আর তুমি চিন্তা করো না, তোমার ধোলাই পেটাই জবাই সব হবে, সেটাও ধীরে সুস্থে। তোমরা এখন শুধু ভাবতে থাকো, ভাবতে থাকো আর ভাবতে থাকো যে কাজলকে আমরা কোথায় পেয়েছি, কি অবস্থায় পেয়েছি, আর কার কাছে পেয়েছি। বলেই দিন না স্যার। আমি তোমায় বলেছিলাম না যে তুমি চোখের জল ফেলার অনেক সময় পাবে? এখন সারা জীবন ধরে এই মেকি কান্না কাঁদতে থাকো। আসলে তোমার চোখের জলটাই নয়, এই মাতৃত্বটাও ছল। আমি রাশিদকে ভালোবাসি, কিন্তু কাজলকে আমি মানুষ করতে পারছিলাম না। প্রেমিকের প্রেম বাচ্চার ভালোবাসার থেকে বেশি গুরুত্বপূর্ণ? যেই বাচ্চাটাকে তুমি নিজের ইচ্ছায় এই দুনিয়ায় নিয়ে এসছো, যে তোমার স্বামী সুনীলের সন্তান, পিঙ্কির ব্যাপারে কোনোদিন ভেবেছো ও যদি কোনোদিন হারিয়ে যেত? স্যার আমি নিজে থেকে এসব কখনো করতাম না স্যার, কিন্তু আমি দেখেছিলাম রাশিদ ওই বাচ্চাটার সাথে কিরকম করতো, মারতো ওকে। আর অনিতা বৌদি সবসময় রাশিদের পক্ষ নিত স্যার। বেচারা বাচ্চা মেয়েটা সবসময় কষ্টে থাকতো স্যার। আর তুমি এই বাচ্চাটার খুশির জন্য কি করেছিলে? ছেড়ে দিয়েছিল ওর ভাগ্যের উপরে? 10 বছরের বাচ্চাকে লোকাল ট্রেনে ছাড়ার মানে বোঝো তুমি? ওই বাচ্চাটার সাথে অনেক কিছু হতে পারতো। তখন আমার মনে হয়েছিল যে মানে ওই বাচ্চাটার ভাগ্য হয়তো ভালো, ও যেখানেই থাকুক না কেন এখানের থেকে তো ভালো থাকতে পারবে। আমি ভেবেছিলাম যে ও ভালো থাকবে আর এরাও সুখে সংসার করতে পারবে। সত্যি বলছি। আর এখন তুই সারা জীবন জেলে বসে স্বস্তির শ্বাস নে। এই শহরে শুধু তোদের মতন মৃত ব্যক্তিরাই থাকে না, জীবিত মানুষরাও থাকে। 2 জন মহিলা ছিলেন যারা বাচ্চাটাকে একা দেখে ছাড়তে পারেননি। ওই 2 জনে মিলে কাজলকে বাঁচিয়েছে। আমার মেয়েটা কোথায়? বেশি অভিনয় করার দরকার নেই, ও যেখানে আছে ভালো আছে। ওই 2 ভদ্র মহিলা কাজলকে ওর বাবা সুনীল চৌধুরীর ভাই সঞ্জয় চৌধুরীর বাড়িতে পৌঁছে দেয়, ভাইন্দারে। আর এখন ওরাই তার বাবা মা। অনিতা এখন ওই বাচ্চাটা কখনোই তোমার মুখ দেখবে না। আর তাছাড়া তোমার পক্ষে ভালোই, তুমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবে? সঞ্জয় কাকু আমাকে খুব ভালো স্কুলে ভর্তি করিয়েছে। ওখান থেকে আমি আর কোথাও যেতে চাই না। মায়ের কাছে তো যাবই না। কিন্তু বাবা, ও তোমার মা। আপনার মা যদি আপনার সাথে এরকম করতো তাহলে আপনি ফিরে যেতেন? স্যার আমাদের কাছেই থাকতে দিন না ওকে, হাত জোর করছি স্যার। আমাদের তো নিজের বাচ্চা নেই, ভগবান হয়তো ওকে আমাদের জন্যই পাঠিয়েছেন, এটাই ভেবে নিন না। খুব ভালোবাসবো ওকে, পড়াবো, বড় করবো স্যার। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনারা কাজলের দেখাশোনা খুব ভালোভাবে করবেন। ওর মুখ দেখেই বুঝতে পারছি ও আপনাদের সাথে কত ভালোভাবে আছে, কিন্তু ব্যাপারটা আইনি। এই জন্য আমার রায়টাই আসল নয়। আমাকে এই কেসটা চাইল্ড কেয়ার কমিটির সামনেই রাখতে হবে। এখন তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। চাইল্ড কেয়ার কমিটি 2 মিনিটেরও কম সময়ে সিদ্ধান্ত নেয়। ওনাদের কাছে তোমাদের সঙ্গে দেখা করাটাও অপ্রয়োজনীয়। এখন থেকে কাজল সঞ্জয় আর বিদ্যা চৌধুরীর সাথে থাকবে, মানুষের সাথে, মানুষের মতন। কিন্তু একটু চিন্তা করো, কাজল যদি কোনো অসৎ লোকের হাতে পড়ে যেত, অথবা হয়তো ওকে কোথাও বিক্রি করে দেওয়া হতো, তার জন্য দায়ী ওই লোকগুলো হতো না। তার জন্য দায়ী হতো তোমার এই প্রেমিক আর ওই কাজলের আপন স্বার্থপর মা। মা, কাজল দিদি কোথায়? আর আসবে না শোনা। কেন? চল তো, স্কুলে দেরি হয়ে যাবে। আমি আসছি কাকু। খুব মন দিয়ে লেখাপড়া করো কিন্তু।
কাজলের মা অনিতা, রাশিদ শেখ আর তাদের বন্ধু গিরিশকে আইপিসির 177 ধারা অনুযায়ী মিথ্যা প্রমাণ দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আইপিসির 317 নম্বর ধারাও লাগু হয়েছে, যা কিনা মা বাবার দ্বারা 12 বছরের কম বয়সের বাচ্চাদের জেনে শুনে কোথাও ছেড়ে রেখে আসার অভিযোগ। এই দুটো অভিযোগই জামিনযোগ্য হওয়ার কারণে 3 অপরাধী জামিন পেয়ে গেছে। কেউ মেয়েটিকে ভাগ্যের শিকার হওয়ার জন্য জেনে শুনে কোথাও ছেড়ে এলো, আর সেই ভাগ্যই সেই মেয়েটিকে স্নেহ, ভালোবাসা আর সুরক্ষিত আশ্রয়ে পাঠিয়ে দিল। দুজন অচেনা মানুষ ভগবানের মতো কাজ করলেন আর এই মেয়েটিকে প্রাণে বাঁচালেন। যদি সেই দুজন মহিলা আমাদের শো দেখে থাকেন, তাহলে ক্রাইম পেট্রোলের পুরো টিম তাদের স্যালুট করছে, যারা সেই মেয়েটির হাত ততক্ষণ ছাড়েননি যতক্ষণ সেই মেয়েটির আপনজন তাকে কোলে তুলে নেয়নি। যেসব বাচ্চারা একলা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে হয়তো কাজলের মতো কেউ ছেড়ে দিয়ে গেছে বা পরিস্থিতির শিকার হয়েছে বা ভুল করে বাসে বা ট্রেনে উঠে পড়েছে, এই সমস্ত অসহায় নিষ্পাপ বাচ্চারা আমাদের সকল যাত্রীদের একটা সামগ্রিক দায়িত্ব। সেই হারিয়ে যাওয়া বাচ্চাদের কাছে সুরক্ষা আর ভালোবাসার কবচ হলাম আমরা। আমাদের সবাইকে নিজেদের মনুষ্যত্ব আর বিবেককে শুধুমাত্র ড্রয়িং রুমের কনভারসেশন বা অনলাইন পোস্টে আবদ্ধ রাখলে চলবে না। আমাদের ময়দানে নেমে সেই সব বাচ্চাদের বাঁচাতে হবে, নয়তো তারা কোনো ভক্ষকের শিকার নয়, বরং তারা হবে আমাদের ভীরুতা আর নির্দয়তার শিকার। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, পরিচ্ছন্ন পরিবেশ মন আর মানসিকতাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আসুন পরিচ্ছন্নতার অভ্যেস গড়ে তুলি। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন।